গিল্ডের লিডার ইউগোর কাছে বলে, আমি কিছুই মনে করব না, তুমিও লড়াই করতে পারো। ইউগো বলে, ধন্যবাদ, এত মানুষ থাকলে আলাদা আলাদা ম্যাচ ঝামেলা হয়ে যায়, চলো একসাথে করি, ৫ বনাম ২। ৫ জন লোকেরা ইউগোর কথা শুনে বলে, এই ছেলেটাকে দেখো, একজন নতুন সাদা খরগোশ মুখে বড় বড় কথা বলছে, তুমি প্রস্তুত তো? লিডার মাইকে বলে, একটু অপেক্ষা করো, তোমার শক্তি মূল্যায়নের তথ্য থেকে নকল অস্ত্র তৈরি করা হয়েছে, মারার ক্ষমতা বাদ দেওয়া হয়েছে, তবে কার্যক্ষমতা যতটা সম্ভব সঠিকভাবে পুনরায় তৈরি করা হয়েছে। ফুসিমি আর হানামুরা, তোমরা এগুলো ব্যবহার করো, অন্য সবাই ইতিমধ্যেই। স্বাভাবিকভাবেই আসল অস্ত্র ব্যক্তিগত লড়াইয়ে ব্যবহার করা যাবে না। ইউগো তার তলোয়ার দেখে বলে, খুবই নিখুঁত প্রস্তুতি, তুমি যখনই প্রস্তুত শুরু করা যাক। ৫ জন লোকেরা ইউগো আর হানামুরাম উপর হামলা করার জন্য আগে চলে যায়। ইউগো চুপ করে তাদের দেখতে থাকে আর তাদের বেস দেখে বলে, ৩ জন আছে, সব কালো ঈগল তাদের পক্ষেই আছে। ইউগো তার অস্ত্র রূপান্তর করে, যার নাম যন্ত্রণার রূপ প্রতিলিপি। রূপান্তর। ইউগোর স্পিড অনেক বেড়ে যায় আর সামনে থাকা সৈনিকের উপর হামলা করে দেয়। তারা সেই হামলা থেকে বাঁচতে পারে না, এক এক করে সবার শরীরে আঘাত লাগে আর সবাই নিচে পড়ে যায়। নিচে পড়ে থাকা লোকগুলো অনেক অবাক হয়ে যায়। ইউগো তাদের সামনে তলোয়ার রেখে দেয় আর তাদের সতর্ক করে বলে, আমি জানি এটা একটু শিশুসুলভ শোনাচ্ছে, কিন্তু দয়া করে আমার সঙ্গীকে অনুমতি ছাড়া দলে ভেরানোর চেষ্টা করো না। এদিকে হানামুরা একজনকে গুলি মারতে থাকে, সেই লোক গুলিকে ঠেকানোর চেষ্টা করে। হানামুরা লজ্জা পেয়ে যায় আর গুলি কন্ট্রোল করতে পারে না। যাকে গুলি করছিল সেই লোক মার খেয়ে বলে, তুমি আমাকে গুলি করতে করতে এসব বলছো? লিডার ইউগোর এত শক্তি দেখে বলে, এরা কোনো খরগোশ নয়, এদের বিরুদ্ধে আমরা জিততে পারব না, এটার সামনে কোনো সুযোগ নেই। লিডার তার এক কর্মীকে দেখে ৫ লক্ষ টাকা বের করে দেয়। লিডার তাকে বলে, এখানে ৫ লক্ষ টাকা আছে, যাও ওদের দিয়ে আসো। এদিকে হানামুরা টাকা গুনতে ব্যস্ত হয়ে আছে। হানামুরা খুশি হয়ে বলে, ওহ, এটা সত্যি ৫ লক্ষ টাকা। হানামুরাকে এত ব্যস্ত দেখে ইউগো বলে, চলো আপাতত টাকা সরিয়ে রাখি, ঠিক আছে হানামুরা? হানামুরা তাড়াতাড়ি টাকা ব্যাগে ভরে নেয়। হানামুরা বলে, দুঃখিত, আমি একটু বেশি উত্তেজিত হয়ে গিয়েছিলাম। ইউগো বলে, আমি বুঝি কেন তুমি খুশি, আমাদের হাতে তো খুব বেশি টাকা নেই। হানামুরা বলে, সত্যি সৈনিকরা অনেক টাকা আয় করে, তাই না? এত টাকা যেন কিছুই না, এভাবে ছুড়ে দেয়। ইউগো বলে, সিলভার বিয়ার শ্রেণীতে পৌঁছলে তুমি জানো ওটা কে ছিল? সে মুখ দেখায়নি, কিন্তু ওটা ছিল ঘন নাগোয়া উপভাষা, তাই না? যেটা আজকাল স্থানীয়রাও আর বলে না। এই গিল্ডের লিডার লাইভ স্ট্রিম করছিল। ইউগো মোবাইলে সেই ভিডিও বের করে দেখছিল। সেই লিডার বলে, জিনজা বুড়ো কুনো, আমি একবার নাগোয়াতে কাজ করেছিলাম, একজন দক্ষ যোদ্ধা, এখানে বেশ আলোড়ন তুলছে। হানামুরা বলে, ও, হাকুরার থেকেও বেশি বিখ্যাত, নামের পরিচিতির দিক থেকে হয়তো দ্বিগুণ। ইউগো বলে, আমি বাজি ধরার ব্যাপারে একটু দ্বিধায় ছিলাম, তাদের লজ্জায় ফেলতে চাইনি। হানামুরা বলে, দুঃখিত, আমি এতদূর ভেবে দেখিনি। ইউগো বলে, না, এইবার ঠিকই হয়েছে, ওর মধ্যে সেই বস ধরনের আভা আছে ও লোকটার, সে আর রিন্ডো বেশ ভালোভাবে মিলে চলে। আমি কিছুটা বুঝতে পারছি, ঠিক বলছ, ওর মনটা বড়, ছোটখাটো ব্যাপারে মাথা ঘামানোর মানুষ নয়। ইউগো বলে, প্রতিশ্রুতিশীল তরুণ প্রতিভা হিসাবে ছাপ ফেলা ভালো পদক্ষেপ। হানামুরা বলে, বুঝলাম। এখানে তাদের অর্ডার চলে আসে, এই নাও তোমার মিসো নিকোমি উডন। হানামুরা বলে, ধন্যবাদ। হানামুরা আশেপাশে তাকিয়ে দেখে এখানে আরও সৈনিক এসেছে। ইউগো বলে, সংক্রমণের পূর্বাভাস এখন বড় শহরগুলোকে কেন্দ্র করে, তাই এই মুহূর্তে সাধারণ মানুষ শহরগুলো খালি করছে, তার বদলে সৈনিকরা জড়ো হচ্ছে। তার ওপর এখন কম রেস্টুরেন্ট খোলা থাকে, তাই স্বাভাবিকভাবেই এটা ঘটে। হানামুরা বলে, বুঝলাম, তাহলে আমাদের বন্ধুদের খুঁজে পেতে কোনো সমস্যা হবে না তো? ইউগো বলে, এমনকি এখনই যদি কোনো দানবের আক্রমণ শুরু হয়, তবুও ভাবছি শুধু তারা এখানে আছে মানে এই নয় যে তারা লড়বে। ইউগো আরও বোঝায়, একটা কৌশল আছে, নাম স্ক্যাভেঞ্জিং। এটা এভাবে চলে, প্রথমে অপেক্ষা করো যতক্ষণ না অন্য শক্তিশালী সৈনিকরা ভেতরে গিয়ে শত্রুদের সংখ্যা কমায়। হানামুরা বলে, নিজে না লড়েই? ইউগো বলে, ঠিক বলেছ, তখন যখন মনে হয় জয় প্রায় নিশ্চিত, তুমি যোগ দাও। তারপর বাকি সময় কাটাও প্রথম দফায় বাদ পড়া ছিটকে যাওয়া শত্রুদের শেষ করতে। তারা তখনও হাজির হলেও, হ্যাঁ, তারা অকেজো, কিন্তু এটাই অভিজ্ঞতা অর্জনের সবচেয়ে সহজ উপায়। এ নিয়ে বিতর্ক আছে, কিছু মানুষ মনে করে এটা এড়ানো যায় না, বিশেষ করে নতুনদের জন্য, যাদের ব্যক্তিগত অস্ত্র এখনও নেই। তাদের প্রথমবারেই কি সত্যি জীবন ঝুঁকিতে ফেলার আশা করা যায়? ওভাবে বললে যুক্তিসঙ্গত।
মূলত দৃশ্যমান সংখ্যাগুলো তেমন কিছু বোঝায় না, তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আসলে যারা লড়বে তাদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলা। এরপর দেখা যায় ইউগো আর হানামুরা গিল্ডের কাছে এসেছে। এখানে লিডার ইউগো আর হানামুরাকে দেখে হাসতে শুরু করে আর বলে, আগের দিনই? ইউগো সম্মান জানিয়ে বলে, গিল্ডে গতকাল আপনার দিক নির্দেশনার জন্য অনেক ধন্যবাদ সৈনিক কুনো। আমার সঙ্গী আর আমি আজ এসেছি কৃতজ্ঞতা প্রকাশ করতে। এটা শুধু একটুখানি উপহার। লিডার উপহার নিয়ে বলে, তোমরা কি ওদের কিছু শিখিয়েছিলে? তো পিছনে থাকা গিল্ড মেম্বার মনের মধ্যে রাগ করে বলে, আমরা মুহূর্তের মধ্যে ওদের চূর্ণ করে ফেলতাম। আরেকজন রাগে দাঁত কামড়েতাচ্ছে। ইউগো লিডারকে আস্তে করে বলে, ওদের উস্কিও না। ইউগো বলে, আমরা তোমাদের সঙ্গে অনুশীলন করে অনেক কিছু শিখেছি। লিডার ইউগোকে বলে, শান্ত হও প্রথম জীবিত, আমরাই তো লড়াই শুরু করেছিলাম, কেউ কিছু মনে করছে না। ইউগো মনে মনে বলে, আমরা তো আগেই জানি তুমি কে। অবশ্যই। লিডার বলে, আরও গুরুত্বপূর্ণ হল তুমি প্রথমেই ঝাঁপিয়ে পড়ার পরিকল্পনা করছো, তাই তো? এই কারণেই তুমি আমাদের দেখতে এসেছ, তাই তো? ইউগো বলে, হ্যাঁ, যখন দানবের আক্রমণ শুরু হবে আমরা সরাসরি ভেতরে ঢুকে পড়ব। তোমাদের মতোই একই অবস্থান। লিডার বলে, তোমার সাহস আছে। বড় বোন রিন্ডোর কাছ থেকে তোমার কথা শুনেছি। আমরা তোমাদের সম্মানিত অতিথি হিসাবে দেখব। তবুও নিজেকে প্রস্তুত করো। ওখানে যে স্মৃতিফলকগুলো দেখছ ওগুলো সব আমাদের যুদ্ধের মৃতদের স্মৃতিফলক, প্রত্যেকটি শেষজন। ইউগো আর হানামোরা সেই সৈনিকদের নামগুলোর দিকে তাকায়। এরপর কি হয় জানি না। 5 পর দেখায় একটি শহরের মাঝখানে ডিমোনিক এনার্জি দিয়ে তৈরি গোল বৃত্তের আকৃতি, যা পুরো শহরকে ঢেকে রেখেছে। এখানে মাইকিং করতেছে, সামনের সারির সৈনিকদের যুদ্ধ কোনো মজা নয়। সাপ্পোরো, নাগোয়া, ফুকুওকা, ক্লাস এ দানব আক্রমণ, একসঙ্গে বিস্তার। ইউগো আর হানামুরা মোটরসাইকেলে আগে চলে আসে। সেখানে ইউগো এই দৃশ্য দেখে বলে, একসঙ্গে 3টে ক্লাস এ আক্রমণ, এটা তো পূর্বাভাসে ছিল না। ইউগোর ফোনে কল আসে। এই কল দেখে বলে, এটা রিন্ডো। রিন্ডো বলে, তুমি নাগোয়া সাইটে আছো, তাই তো ছোট ভাই? ইউগো বলে, হ্যাঁ, আমি এখনই ভেতরে ঢুকতে যাচ্ছি। রিন্ডো বলে, বুঝলাম, আমি সাপ্পোরোতে আছি। দুর্ভাগ্যজনকভাবে এবার তোমার কাছে পৌঁছতে পারব না। আকাশের ওপরে হেলিকপ্টার উঠছিল। রিন্ডো আরও বলে, যেমনটা তুমি বুঝতে পারছ, এটা বহু বছরের মধ্যে সবচেয়ে বড় আক্রমণ, একসঙ্গে 3টি শহরে। ইতিহাসের দিকে তাকালেও এমন ঘটনা বিরল। এই পরিস্থিতিতে সম্ভাবনা আছে তারা হাজির হতে পারে। যদি তাদের সামনে পড়ো, লড়াইয়ের চেষ্টা করো না। সবসময় গোল্ড লায়ন শ্রেণীর জন্য অপেক্ষা করবে। ইউগো বলে, তুমি এটা বলছ শুধু সাধারণ বোনের উদ্বেগ? ওই কথাটা কোনো অভিধানে নেই। তবুও বুঝেছি, তোমার সৌভাগ্য তোমার সঙ্গে থাকুক। এদিকে ইউগো আর হানামুরা সেই ব্যারিয়ারের মধ্যে ঢুকে পড়ে। সেখানে থাকা দানব মনস্টারে সেই ইউগো আর হানামুরাকে বলে, এই, তোমাদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো বড় ভাই, বড় বোন। তুমি কি আমাদের সাহায্য করবে? আমরা ভীষণ বিপদে পড়েছি। সেই দানব মেয়ের পিছনে একটা মনস্টার দাঁড়িয়ে আছে। ইউগো সেই মনস্টার দেখে বলে, এই পরিস্থিতি প্রথম দুঃস্বপ্নেও আমি সেটা অনুভব করেছিলাম, বোকা সংসদের কাঠবেড়ালি। ইউগো এবং হানামুরার সামনে সেই দানব মেয়েটি এসে দাঁড়াল, যাকে এই মিশনের গাইড বলা যায়। সে ইউগোকে বলল, আমরা ভীষণ বিপদে আছি। হানামুরা মেয়েটিকে দেখে বলল, সে কি শত্রু? সে তো বেশ মিষ্টি দেখতে। ইউগো জানাল, না, সে সম্ভবত কোনো ইভেন্ট চরিত্র। ঠিক তখনই প্রথম পরীক্ষা ঘোষণা করা হল। অ্যালিসকে নিরাপদে রানীর কক্ষে পৌঁছে দিতে হবে এবং কোনোভাবেই তাকে মরতে দেওয়া যাবে না। হানামুরা মিশন দেখে বুঝল এই মেয়েটি অ্যালিস। ইউগো বলল, এটা এক ধরনের এসকর্ট পরীক্ষা। আমি আগে কখনো করিনি, তবে শুনেছি ওরা শক্তির চেয়ে রক্ষা করার ক্ষমতা বেশি দেখে। এটা বেশ বিরক্তিকর পরীক্ষা। অ্যালিস বলল, এতটা টেনশন করার দরকার নেই। তুমি কি কিছু মিষ্টি খাবে? ইউগোর সাথে সাথে রাজি হয়ে গেল। হানামুরা অবাক হয়ে বলল, তুমি এত তাড়াতাড়ি রাজি হলে? ইউগো বুঝিয়ে বলল, কোনো ইভেন্ট চরিত্র কিছু দিলে সেটা হয়তো দরকারি আইটেম বা সাহায্য করার জিনিস হয়। সিস্টেম থেকে জানানো হল চিনি মিষ্টির ব্যাগ, যা বেশ সুস্বাদু। ইউগো ব্যাগটি তার ইনভেন্টরিতে রেখে দিল এবং ভাবল এটা আসলে কি কাজে লাগবে। এমন সময় গিল্ড লিডার একটি যন্ত্র দিয়ে ইউগোকে ফোন করলেন। লিডার জানালেন এটি শুধু ভেতরে যোগাযোগের জন্য, বাইরে কারো সাথে কথা বলা যাবে না। লিডার রসিকতা করে অ্যালিসকে নিয়ে কিছু বললে অ্যালিস রেগে গিয়ে বলল, একজন মহিলাকে এভাবে বলা অভদ্রতা। ইউগো বুঝতে পারল অন্য দলগুলোর দিকেও একই অবস্থা। লিডার জানালেন প্রতিটি গ্রুপে একজন করে অ্যালিস আছে এবং এই ডেমনফল জগৎটি রূপকথার ওপর ভিত্তি করে বানানো। লিডারের জ্ঞানের কথা শুনে পিছন থেকে একজন গিল্ড মেম্বার অবাক হল। লিডার রেগে তাকে গালি দিয়ে বললেন, এটা সাধারণ জ্ঞান।
ইউগো তাদের অবস্থান জানাল যে তারা গম্বুজের দক্ষিণ পূর্ব দিক থেকে ঢুকেছে। লিডার বললেন, আমাদের পথগুলো আলাদা হয়ে গেছে, তাই আপাতত একসাথে হওয়া যাবে না। ইউগো জানাল, আলাদা থাকাটাই তাদের পরিকল্পনা ছিল। বেশি লোক একসাথে থাকলে বিপদ বেড়ে যায়, এটাই ডেমনফলের নিয়ম। লিডার আরও জানালেন যে সোনালী সিংহ দলের আইমারু আর সাগো ভেতরে আছে। ইউগো বলল, সাগোর সাথে আমার দেখা হয়েছে এবং সুযোগ পেলে আমি তার সাথে যোগ দেব। লিডার বিদায় জানানোর আগে বললেন, আগে বেঁচে থাকো, কারণ সবকিছু সেখান থেকেই শুরু হয়। ঠিক তখনই সামনে অনেক দানব চলে এলো এবং তাদের ঘিরে ধরল। ইউগো তার তলোয়ার বের করে হানামুরাকে বলল, এখন পশ্চিম দিকে এগোও, আমরা অ্যালিসকে রক্ষা করে ভেতর দিয়ে চলে যাব। ইউগো তার অস্ত্র পরিবর্তন করে হাতুড়িতে রূপান্তর করল। সেই হাতুড়ি দিয়ে সে দানবদের পিষে ফেলতে লাগল। হানামুরা অবাক হয়ে বলল, তোমার আঘাত আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ইউগো পথ পরিষ্কার করার সময় আকারিকে পেছনটা সামাল দিতে বলল। আকারি তার হ্যান্ডগান বের করে একের পর এক দানবদের মেরে ফেলল। একটি দানব খুব কাছে চলে এলে আকারি সরে গিয়ে সরাসরি বিস্ফোরণ শট দিল। অ্যালিস হাততালি দিয়ে বলল, অসাধারণ, তোমরা সত্যিই সাহসী বীর। ইউগো শহরের মাঝখানে একটি রাজপ্রাসাদ দেখতে পেল। সে বুঝল এটাই আসল গন্তব্য, অর্থাৎ হার্ট কুইনের দুর্গ। ইউগো প্রাসাদের দিকে দৌড় দিতেই নিচের মাটি গর্ত হয়ে গেল। তারা সবাই নিচে পড়ে যেতে লাগল। আকারি আতঙ্কিত হয়ে চিৎকার করলে ইউগো বলল, শান্ত হও, এটা অ্যালিসের ওয়ান্ডারল্যান্ড, তাই গর্তে পড়ে যাওয়া স্বাভাবিক। আমাদের পড়ার সময় কিছু একটা করতে হবে। পড়ার সময় আকারির হাতে একটি জারের বোতল চলে এলো। ইউগো লক্ষ্য করল আশেপাশের জারগুলো তাদের সাথেই পড়ছে। অ্যালিস তাদের জিজ্ঞেস করল, তোমরা টোস্টে কি মাখো, পিনাট বাটার নাকি জ্যাম? ইউগো একটি খালি জার ধরে চিৎকার করে বলল, কমলা মার্মেলেড। এই কথা বলার পর সেই জারের কারণে তারা সবাই নিরাপদে নিচে চলে এলো। তারা একটি জ্যামের সমুদ্রে গিয়ে পড়ল। ইউগো আকারিকে টেনে তুলল এবং বলল, মূল গল্পে অ্যালিস পড়ার সময় একটি খালি মার্মেলেড জার ধরে ফেলেছিল, সেই ইঙ্গিত থেকেই আমরা বেঁচে গেলাম। অ্যালিস খুশি হয়ে হাততালি দিল। আকারি ভয়ে কাঁপছিল। সামনে একটি খরগোশকে দেখে তারা সেটিকে অনুসরণ করে একটি রুমে চলে এলো। সেখানে অনেক দরজা ছিল। অ্যালিস একটি টেবিলে একটি বোতল রাখল এবং ইউগো ও আকারিকে দিয়ে বলল, এটা এক ঢোকে খেয়ে ফেলো। আকারি অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কি সিরিয়াস? অ্যালিস একটি শয়তানি হাসি দিয়ে বলল, হ্যাঁ, অবশ্যই। আকারি অবাক হয়ে বলল, তুমি চাইছো আমরা এটা পান করি? অ্যালিস হ্যাঁ বললেও সেই জারের বোতলটি দেখতে বেশ বিষাক্ত মনে হচ্ছিল। আকারি ভয় পেয়ে ইউগোপু জিজ্ঞেস করল, আমরা কি করব? এটা ভীষণ সন্দেহজনক। ইউগো তাকে আশ্বস্ত করে বলল, আমার মনে হয় না এটা পান করলে কেউ মারা যাবে। মূল গল্পে এমন একটা দৃশ্য আছে, যদি সেটা ধরে এগোই তবে এটা সম্ভবত শরীর ছোট করার ওষুধ। অ্যালিস অধৈর্য হয়ে বলল, তুমি কি এটা পান করবে না? আকারি ছোট হওয়ার কথা শুনে অবাক হল। ইউগো মাঝখানের একটি দরজার দিকে ইশারা করে বলল, ওখানে চাবির ছিদ্র দেখছ? আমাদের ওই চাবি খুঁজে বের করতে হবে। তার মানে অন্য দরজাগুলোর ভেতরে কি আছে তা পরীক্ষা করা দরকার। আকারি লক্ষ্য করল অনেকগুলো দরজা তাদের বর্তমান আকারের তুলনায় খুব ছোট। ইউগো বলল, ছোট হয়ে যাওয়া ছাড়া আমাদের উপায় নেই, তবে এটা সম্ভবত সাময়িক। আকারি চাইল তারা দুজন অর্ধেক করে ওষুধটি ভাগ করে পান করুক, যাতে তারা আলাদা হয়ে না যায়। কিন্তু অ্যালিস বাধা দিয়ে বলল, এই বোতল শুধু একজনের জন্য, লেবেলে তা স্পষ্ট লেখা আছে। ইউগো যখন ভাবছিল আগে বড় দরজাগুলো ঘুরে দেখবে কিনা, তখন অ্যালিস বলল, সময় নেই, দেরি করলে খরগোশটা পালিয়ে যাবে। হঠাৎ আকারি জারের বোতলটি নিয়ে একাই পান করে ফেলল। ইউগো অবাক হয়ে জানতে চাইল সে কেন এমন করল। আকারি বলল, তুমি তো নিজেই এটা খেতে যাচ্ছিলে, আমরা ঝুঁকিটা অর্ধেক ভাগ করে নিলাম, কারণ আমরা তো সঙ্গী। ইউগো চুপ হয়ে গেল। সে মনে মনে ভাবল, সিস্টেম যেহেতু কোনো সঙ্গী ডাকার অপশন দেয়নি, তাই হয়তো তারা চাইছে আমরা দুটি পথ একসাথে পরীক্ষা করি। আকারি ধীরে ধীরে ছোট হয়ে গেল। ইউগো বলল, বড় দরজা আর ছোট দরজা আসলে দুটিই আসল পথ, তারা চায় আমরা একসাথে দুটো পথই খুঁজি। ইউগো তার তলোয়ার বের করে নিজের পথে এগিয়ে গেল এবং মনে মনে আকারির উপর ভরসা রাখল। আকারি তার হ্যান্ডগান হাতে নিয়ে ছোটদের পথে ভয়ে ভয়ে এগোতে লাগল। সে ভাবছিল, চাবির ছিদ্র তো একটাই, তাহলে ইউগো কোন দিকে গেল? সামনে যেতেই সে দেখল কিছু ঘাসফড়িং আর তেলাপোকা মিলে টেবিলে তাস খেলছে। আকারিকে দেখামাত্র পোকাগুলো তাকে খাওয়ার জন্য তেড়ে এলো। আকারি যান বাঁচাতে দৌড়াতে দৌড়াতে ভাবল, আমি ছোট হয়ে গেছি বলে সাধারণ পোকাগুলোকেও এখন দানবের মতো লাগছে। সে তার পিস্তল দিয়ে পোকা মারতে মারতে বলল, আমাকে হালকাভাবে নিও না, ছোটবেলায় আমি পোকামাকড়ের কাছে দানব ছিলাম, ফড়িং ধরা বা মাকড়সার জাল নিয়ে খেলা করা ছিল আমার অভ্যেস। কিন্তু যখন অনেকগুলো মাকড়সা তাকে ঘিরে ধরল, সে ভীষণ ভয় পেয়ে গেল।
আকারি গুলি করতে করতে সামনে এগিয়ে একটি বিশাল ভারী চাবি দেখতে পেল। চাবিটি তুলে নিয়ে সে বুঝল এটা টেনে নিয়ে যাওয়া তার একার পক্ষে অসম্ভব। অন্যদিকে ইউগো একটি দেওয়ালের গর্তের সামনে এসে থমকে দাঁড়াল। সে গর্তের ওপার থেকে আকারির চিৎকার শুনতে পেল। আকারি জানালো সে চাবি পেয়েছে, কিন্তু পোকামাকড়ের ঝাঁক তাকে তাড়া করছে। চাবি ভারী হওয়ায় সে দ্রুত দৌড়াতে পারছিল না। ইউগো বলল, ঠিক আছে, তুমি মেঝেতে একদম শুয়ে পড়ো। ইউগো তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে গর্তের ভেতর দিয়ে তার অস্ত্র পাঠিয়ে দিল। মুহূর্তেই পেছনের সব পোকা মারা পড়ল। তবে দেওয়ালের পোকাগুলো তখনও বেঁচে ছিল। ইউগো তার অস্ত্রর রূপ পরিবর্তন করে কাঁটাযুক্ত বর্ষার মতো বানিয়ে সব পোকা সাবার করে দিল। বিপদ কেটে গেলে ইউগো তার অস্ত্র সরিয়ে নিল এবং আকারি দৌড়ে এসে ইউগোর হাতের তালুতে বসে পড়ল। তারা বাইরে বেরিয়ে আসতেই আকারি আবার আগের মতো বড় হয়ে গেল। অ্যালিস খুশি হয়ে চাবিটি চাইল এবং তাদের ছোট মানুষের দেশের অভিজ্ঞতা জানতে চাইল। আকারি ক্লান্ত হয়ে বলল, মনে হলো যেন আমার ছোটবেলার সব কর্মফল ফিরে আসছে। এরপর তারা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকল। সেখানে অনেক দানব ছিল। তাদের মধ্যে মানুষের মতো দেখতে একজন লোক খরগোশটির কলার ধরে গালি দিচ্ছিল। লোকটি বলছিল, রানীর জন্য বলিদানের অপরাধী কম পড়ছে, এভাবে চললে আমাদের নিজেদেরই বলিদান দিতে হবে। সেখানে আরও কিছু মানুষকে বন্দী অবস্থায় দেখা গেল। হঠাৎ সেই টুপি পরা লোকটির নজর ইউগো আর আকারির ওপর পড়ল। সে মনে মনে ভাবল, এদের তো নতুন বলিদান হিসেবে দারুণ ব্যবহার করা যাবে।